বিশ্বের পরিকল্পিত শহরগুলির মধ্যে অন্যতম হলো এই জয়পুর। এখানে রয়েছে এমন এক মহল যেখানে আছে 953টি জানলা, রয়েছে 2300 বছরের পুরনো মমি, লেকের মধ্যে একটি মহল, বিভিন্ন দুর্গ এবং সুদূর বিস্তৃত প্রাচীর। এখানেই রয়েছে বিশ্বের তৃতীয় দীর্ঘতম প্রাচীর। এই জয়পুর এক রাত দুদিনে কিভাবে ঘুরবে তারই প্ল্যান বলবো আজকের ভিডিওতে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি জয়পুরে, ঘুরে দেখছি জয়পুরের সব জায়গাগুলো এক্সপ্লোর করছি। আর এই জয়পুরে তোমরা কিভাবে আসবে, কদিন থাকবে, কি কি দেখার জায়গা রয়েছে, সেখানকার টাইমিং কি রয়েছে, টিকিট প্রাইস কি রয়েছে, আর বাকি সব যে তথ্য রয়েছে, ডিটেলস রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো হে গাইজ, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল উইথ তুহিন। তো চলো, লেটস গো। তো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। দেখো, এখান থেকে মানে আমাদের কলকাতা থেকে এখানে আসার জন্য, জয়পুর আসার জন্য অনেক ট্রেন রয়েছে হাওড়া থেকে। তো সেই ট্রেনের যে ডিটেলসগুলো রয়েছে দেখো স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, বা তোমরা ডেসক্রিপশানে গিয়েও সেই ডিটেলস পেয়ে যাবে, কোন কোন ট্রেন রয়েছে, কখন ট্রেন রয়েছে, সেই দেখে সেই টাইম বুঝে তোমাদের সুবিধার মতো তোমরা প্ল্যানটা করতে পারো। আর এছাড়া তোমরা যদি ফ্লাইটে আসো, আমি যেরকম ফ্লাইটে এসেছি, তো ফ্লাইটে আসলে তোমরা কলকাতা থেকে জয়পুর এয়ারপোর্টে নামতে পারো, নেমে সেখান থেকে ঘুরে দেখতে পারো এই জয়পুরের জায়গাগুলো। কলকাতা থেকে জয়পুরের দূরত্ব প্রায় 1550 কিলোমিটারের কাছে। কলকাতা থেকে বিভিন্ন সময় ফ্লাইট রয়েছে জয়পুরের জন্য। ফ্লাইটে গেলে প্রায় 2 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে জয়পুরে। চেষ্টা করো একদম সকালে ফ্লাইটে যাওয়ার, তাহলে পৌঁছে সেই দিনেই ঘুরে নিতে পারবে কিছু জায়গা। টিকিটের দাম যেহেতু ফিক্স থাকে না, তাই এক্স্যাক্ট বলাটা পসিবল না, তবে 8,000 থেকে 12,000-এর মধ্যে থাকে। চেষ্টা করবে আগে কেটে নেওয়ার, তাহলে কম পড়বে। Running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The lights so loud. জয়পুর এয়ারপোর্টের বাইরে রয়েছে অটো স্ট্যান্ড। সেখান থেকে একটা অটো বুক করে তোমরা চলে আসো তোমাদের আগে থেকে বুক করা হোটেলে। অটোতে একটু কম পড়ে, বেশি লোক থাকলে তোমরা ক্যাবও বুক করে নিতে পারো। যদি ট্রেনে আসো তাহলে জয়পুর স্টেশনের বাইরে থেকেও অটো পেয়ে যাবে হোটেল বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য। জয়পুরের ট্রেনে বা ফ্লাইটে এসে তোমাদের প্রথম কাজ হবে একটা হোটেল নেওয়া। তোমরা একদম সিটির মধ্যেও নিতে পারো, মানে হাওয়া মহলের কাছাকাছি, বা সিটি থেকে একটু দূরে নিতে পারো। সিটির মধ্যে নিলে ভাড়াটা একটু বেশি পড়বে। আমরা বুক করেছিলাম এই হোটেলটা। তো এই হচ্ছে আমাদের হোটেল ধারোয়ার প্যালেস, আর এর পাশে এরকম একটা কেল্লা টাইপের রয়েছে। তো এই হচ্ছে আমাদের হোটেল। এখানে টিভি রয়েছে। এটা ডাবল বেড, বাট এখানে 3 জন হয়ে যায়। এসিও রয়েছে, বাট আমরা নন এসিতেই রয়েছি। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমও ঠিকঠাক আছে। তো এটা মেন যে আমাদের রেল স্টেশনটা রয়েছে, সেখান থেকে কিন্তু মোটামুটি 2 কিলোমিটারের কাছাকাছি রয়েছে এই জায়গাটা। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হাওয়া মহলের দিকে। তার আগে একটুখানি লাঞ্চ করে নেবো, কিছু খাওয়া হয়নি। আর এই হোটেলটা আমাদের পড়েছে পার ডে 450 টাকা করে। তো 2 দিনের জন্য বুক করেছি। জয়পুর ঘুরতে মোটামুটি 2 দিন লাগে, 2 দিনের মধ্যে মোটামুটি প্লেসেস হয়ে যায়। আর এক্সট্রা অনেক জায়গা রয়েছে, সব সিটিতেই থাকে। সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা 3 দিনের জন্য যে কোনো হোটেল বুক করতে পারো। এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, লোকেশান ডেসক্রিপশানে থাকবে। আর এছাড়া তোমরা রেল স্টেশনের কাছে বা এয়ারপোর্টের কাছে সেখানেও কিন্তু তোমরা হোটেল বুক করতে পারো। তবে আমি বলবো যে রেল স্টেশনের কাছাকাছি হোটেল বুক করাটা বেশি ঠিকঠাক হবে, কারণ সেখানে হোটেল রয়েছে, তারপরে ট্রান্সপোর্ট সিস্টেমটা ভালো পাবে, আর
তোমাদের যে খাবার দাবারের দোকানপাটগুলো রয়েছে সেগুলোও ভালো পাবে। তো চলো ফার্স্ট ডেস্টিনেশন হাওয়া মহল। তো বন্ধুরা এখানে দু রকমভাবে ঘুরতে পারো তোমরা, একটা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে আর একটা হচ্ছে স্কুটি ইউজ করে। তো কালকে স্কুটি ইউজ করে আমরা ঘুরবো, কারণ কালকে ফোর্টগুলো যাওয়া আছে, আর আজকে কিন্তু লোকাল যে ট্রান্সপোর্ট আছে সেইগুলোতে আমরা ঘুরবো। আর আজকে যাচ্ছি মেট্রো করে। এই যে এটা হচ্ছে চাঁদপোলের গেট নাম্বার 2, এটা দিয়ে আমরা যাব বাড়ি চপার। বাড়ি চপারের কাছাকাছি অনেক কটা ফেমাস জায়গা রয়েছে, হাওয়া মহল এইগুলো। তো চলো যাই এখানে। চাঁদপোল থেকে বাড়ি চপারের ভাড়া 15 টাকা। Moonlights, এটা হলো জয়পুরের মেট্রো রুট। best we ever had, and we'll stay on forever. তো বন্ধুরা আমি এখন রয়েছি হাওয়া মহলের ঠিক সামনেটা, আর বাড়ি চপার যে মেট্রো স্টেশন তার 1 নম্বর যে গেটটা রয়েছে তার ঠিক একদম পাশেই রয়েছে, মানে 100 মিটার ডিস্টেন্সে। তো বুঝতে পারছো কতটা দূরে। আর এই যে হাওয়া মহলটা দেখতে পাচ্ছ, এর ঠিক উল্টো দিকেই কিছু ক্যাফে রয়েছে, ওইদিকে উইন্ড ভিউ ক্যাফে, আরও কয়েকটা ক্যাফে রয়েছে। তো ওর ব্যালকানি থেকে কিন্তু তোমরা দাঁড়িয়ে হাওয়া মহলের পুরো একদম ভালো মতো ভিউ পাবে। ওখানে ব্যালকানিতে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো, বাট ছবি তোলার জন্য তোমাদের চার্জেস পে করতে হবে। আমি যতটা জানি 200, বাকিটা গিয়ে তোমাদের দেখাচ্ছি, জানাচ্ছি কতটা কী রয়েছে। হাওয়া মহলের উল্টো দিকে এখান দিয়ে উঠে 250 টাকার দুটো টিকিট কেটে নিলাম ট্যাটু ক্যাফেতে যাওয়ার জন্য। The sky just two hearts run. তো বন্ধুরা এখানে আমরা এলাম ট্যাটু ক্যাফেটায়, আর পাশে ছিল উইন্ড ভিউ ক্যাফে। উইন্ড ভিউটায় তোমার 200 করে পার হেড এখানে আসার জন্য, আর যেটা ট্যাটু ক্যাফে রয়েছে সেটা হচ্ছে 250, ঠিক আছে। তো আমরা এটা এলাম ট্যাটু ক্যাফেতে, 250 পার হেড করে রয়েছে। আর যে ব্যাপারটা সেটা বলে দিই, 250-র মধ্যে তোমরা ছবিও তুলতে পারো, ক্যাফেতে টাইম কাটাতে পারো, আর 250-র মধ্যে তোমরা যে যা খেতে চাইছো, যা আইটেম রয়েছে সেটা খেতে পারো। এর ওপরে যদি তোমরা কিছু খাও তাহলে সেটা তোমাদের এক্সট্রা পে করতে হবে, বাট তোমরা যদি নিচে খাও তার কিন্তু ব্যালেন্সটা ফেরত হবে না। এটা হচ্ছে পয়েন্ট। এখানে এরকম সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে পয়েন্ট করে, একদম সুন্দর, জাস্ট তুমি থাকবে আর হাওয়া মহল পিছনে। তো বন্ধুরা এখন বসে আছি ট্যাটু ক্যাফেতে, আর অর্ডার দিয়েছি পাস্তার দাম হচ্ছে 550। তো আমাদের যেহেতু 250 করে 500 টাকা অলরেডি টিকিট কাটা গেছে, তো খাবারের দাম 550 টাকা, জাস্ট 50 টাকা বেশি। তো সেই 50 টাকাটাই কিন্তু আমাদের পে করতে হচ্ছে। তো একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে আমরা পাস্তা অর্ডার করলাম, খেলাম, যে জায়গাটা একটু ওভার প্রাইসড, মানে টাকা বেশি, দামটা বেশি, বাট যেরকম দাম বেশি সেরকম খাবারের টেস্ট অসাধারণ টেস্ট। আমরা 550 দিয়ে যেটা অর্ডার করলাম খুব সুন্দর খেতে, তার সাথে তো দেখতেই পাচ্ছ তোমরা গার্লিক ব্রেডে ছিল, অসাধারণ টেস্ট। যখনই আসবে উইন্ড ভিউ ক্যাফেটা কেরম জানি না, বাট ট্যাটু ক্যাফে ইজ দ্য বেস্ট। তো এখন চলে এসেছি, এখন প্রায় 4:30 কাছাকাছি বাজে। আপাতত চলো ভেতরে যাই, ভেতরটা তোমাদের দেখাই। এই হচ্ছে টাইমিং, দেখে নাও, সকাল 9টা থেকে 6:30 অবধি খোলা থাকে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে ভেতরে যে যাওয়ার টিকিট পয়েন্ট। যেই দিকে তোমার হাওয়া মহলটা রয়েছে মেন, তার বাঁ দিক থেকে যে রাস্তাটা এসেছে সেই দিক থেকেই আসতে হবে এই জায়গায় টিকিট কাউন্টারের দিকে। টিকিট হচ্ছে 102 টাকা, স্টুডেন্ট যদি থাকো তাহলে 52 টাকা, ফরেনারদের জন্য 602 টাকা, ফরেনার স্টুডেন্টদের জন্য 302 টাকা। এই হচ্ছে টিকিটের প্রাইস, এই হচ্ছে টিকিট ঘর, এদিকে রয়েছে, এদিকে। হাওয়া মহল 1799 সালে মহারাজা সাভাই প্রতাপ সিং বানিয়েছিলেন এবং এটি ডিজাইন করেছিলেন লালচাঁদ উস্তা। এটি হলো চন্দ্রপলি গেট। এই হাওয়া মহলে 953টি ছোট জানলা আছে, যেগুলোকে ঝাড়খাসও বলা হয়ে থাকে।
এই জানলাগুলো এক রকমের ভেন্টিলেশনের কাজ করে এবং মহলের ভেতরটা ঠান্ডা রাখে। পুরোনো দিনে পর্দা প্রথা ছিল, তাই রানীরা বা রয়্যাল ফ্যামিলির মহিলারা যাতে স্ট্রিট লাইফ বা কোনো অনুষ্ঠান দেখতে পারে প্রাইভেসি মেনটেন করে, তার জন্য বানানো হয়েছিল এটি। হাওয়া মহলের উচ্চতা 50 ফুট এবং এটি 5টি তলা বিশিষ্ট এমন একটি আর্কিটেকচার যেটি বিনা কোনো ফাউন্ডেশনে দাঁড়িয়ে রয়েছে। 5টি ফ্লোরের আলাদা আলাদা নামও রয়েছে। উপরে যাওয়ার সিঁড়িটা কিন্তু এরকম রয়েছে, একটুখানি খাড়াই রয়েছে, বাট ঢালু রয়েছে। আর যারা বয়স্ক তাদের একটু কষ্ট হতে পারে। এটি রেড এবং পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে বানানো। বাইরে থেকে এটি দেখতে ভগবান শ্রীকৃষ্ণের মুকুটের মতন। এই জায়গাটা হচ্ছে টপ পয়েন্ট। আর এইদিকে একটা ফোর্ট দেখা যাচ্ছে, আই থিঙ্ক এটাই আমের ফোর্ট। তো আমি এখন কিন্তু রয়েছি হাওয়া মহলের হাইয়েস্ট যে পয়েন্টটা রয়েছে সেই জায়গাটাতে, আর তোমাদের এখান থেকে ভিউটা দেখাই। তো হাওয়া মহল ঘুরতে মোটামুটি একটু ভালোভাবে ঘুরতে তোমার 40 to 45 মিনিটস টাইম লাগবে। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন যন্তর মন্তরের দিকে। টাইম প্রায় 6টা বাজে, 6:30 তো টিকিট কাউন্টার মানে এন্ট্রি বন্ধ হয় ওখানে। দেখা যাক কী অবস্থা হয়, চলো দেখছি। হাওয়া মহলের বাইরে এরকম প্রচুর দোকানপাট রয়েছে, পুরো মার্কেট এরিয়া এটা। এই জায়গাটার থেকে তোমরা নানা রকমের দোকান পেয়ে যাবে, ঘড়ির দোকান, বিভিন্ন কাঁসার বাসন রয়েছে, জামা, জুতো, আরও নানান সব জিনিসপত্র রয়েছে। এখান থেকে তোমরা চাইলে শপিং সেরে ফেলতে পারো। হাওয়া মহল থেকে প্রায় 700 মিটার দূরত্বে রয়েছে যন্তর মন্তর। 10 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে এখানে। এটা হচ্ছে যন্তর মন্তরের টিকিট কাউন্টার। এখানেও কিন্তু টিকিট 102 টাকা করে। আর স্টুডেন্ট যদি হও, স্টুডেন্টের আইডি ক্যারি করবে, তাহলে 52 টাকা করে টিকিট। চলো ঢুকি, আর 15-20 মিনিট মতো টাইম আছে, বেশি টাইম। তো বন্ধুরা, এখন চলে এসেছি যন্তর মন্তরের মধ্যে। আর এখানে মোট টোটাল 19টা মতো যন্ত্র রয়েছে। তোমরা যদি একটু হাতের সময় নিয়ে আসো, তাহলে গাইড নিয়ে ঘুরতে পারো, তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবে যে প্রত্যেকটা যন্ত্র কীরমভাবে কী কাজ করে। গাইডরা বুঝিয়ে দেয়। গাইড চার্জেস রয়েছে, সেগুলো আমি তোমাদের দেখো স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি এই দুটোর মিক্সচারে এই সব যন্ত্রগুলো বানানো রয়েছে। 1728 সালে আমেরের রাজা সাওয়াই জয় সিং এই যন্তর মন্তরের কাজ শুরু করেছিলেন এবং এটি পুরোপুরি তৈরি হতে 10 বছর সময় লেগেছিল। এই যন্তর মন্তরের যন্ত্রগুলি দ্বারা বিভিন্ন সময়ে জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত বিভিন্ন ভবিষ্যৎবাণী করা হয়েছে। এই যন্ত্রগুলি প্রথমে কাঠ দিয়ে বানানো হতো, তারপর ফাইনাল হয়ে গেলে পাথর দিয়ে বানানো হতো। তোমরা এখন গিয়ে সবকটি যন্ত্রই পাথরের দেখতে পাবে। এই যন্ত্রগুলি অতি প্রাচীন হলেও আধুনিকতার প্রমাণ দেয়। দেশে বিভিন্ন জায়গায় যন্তর মন্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় এটি, যেটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে রয়েছে। জয়পুর এলে অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবে। তো
এই হচ্ছে যন্তর মন্তর যেটা থেকে বেরোলাম, আর তার ঠিক পাশেই এটা হচ্ছে সিটি প্যালেস মিউজিয়াম। তো যেটা বলার সেটা হচ্ছে এই সিটি প্যালেস মিউজিয়ামের টিকিটের প্রাইস হচ্ছে 300 টাকা। আর এই সিটি প্যালেসের থেকে মানে জয়পুর যদি আসো, শুধু জয়পুর আসছো, তাহলে এই সিটি প্যালেসটা তোমরা যেতে পারো, ঘুরতে পারো। এছাড়া তোমরা যদি রাজস্থানের মধ্যে জয়পুরের সাথে উদয়পুর ইনক্লুড করে থাকো তাহলে বলবো এই সিটি প্যালেসটাকে স্কিপ করে দিও, কারণ এর থেকে বেটার সিটি প্যালেস হচ্ছে উদয়পুরেরটা। তো উদয়পুরেরটা ঘুরে নিতে পারো, সেটার টিকিট হচ্ছে 400 টাকা, বাট এটার থেকে বেশি ভালো দেখার জিনিস রয়েছে উদয়পুরেরটা। তো আমরাও এটা এখন আর দেখছি না, এবার যাবো নেক্সট ডেস্টিনেশনে। যন্তর মন্তরের সামনে থেকে একটা অটো নিয়ে চলে এলাম প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত অ্যালবার্ট হল মিউজিয়ামে। ভাড়া নিল 50 টাকা পার হেড। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি অ্যালবার্ট হল মিউজিয়ামের সামনে, আর আমার পিছনে যেটা রয়েছে এটাই হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়াম। এটাকে আরেক নাম মানে জয়পুরে অন্য নামেও চেনা যায়, সেটা হচ্ছে সেন্ট্রাল হল মিউজিয়াম। এই জায়গাটার টিকিট প্রাইসও কিন্তু 102 টাকা পার পারসন, আর এটার টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে রাত 8টা অবধি। এখন মোটামুটি 7টার মতো বাজে। তো চলো, তোমরা যখন আসবে ফার্স্ট দিন যেদিন যদি একটু লেট হয়ে যায়, এটাকে লাস্টে রাখতে পারো, কারণ এটা 8টা অবধি খোলা থাকে। আর এখানকার স্পেশালিটি যেটা হচ্ছে, এর ভেতরে একটা 2300 বছরের পুরনো ইজিপশিয়ান মামি রয়েছে, যেটা কিন্তু ভারতবর্ষের মধ্যে একমাত্র এই জায়গাটায়, এই কেন্দ্রীয় সংগ্রহালয় বা এই অ্যালবার্ট হল মিউজিয়ামটাতেই রয়েছে। তো এই দেখিয়ে দিচ্ছি নাইট ভিউ, ভেতরে যা যা রয়েছে সেটাও দেখাবো। কালকে যদি সময় হয়, যদি এই রাস্তা দিয়ে যাই, তাহলে সকালের যে ভিউটা হয়, সকালে কীরকম দেখতে লাগে সেটাও তোমাদের দেখাবো। চলো আপাতত ঢোকা যাক। এখান থেকে তোমরা কম্পোজিট টিকিটও কেটে নিতে পারো, যার প্রাইস 550 টাকা, যেটা ভ্যালিড থাকে 2 দিনের জন্যে, এবং জয়পুরের 6 থেকে 8টি জায়গা ইনক্লুড থাকে এর মধ্যে, কিছু ফোর্ট বাদ দিয়ে। তোমরা চাইলে এখানে গাইডও নিতে পারো। অ্যালবার্ট হল মিউজিয়ামের কাজ শুরু হয় 1876 সালে এবং সম্পন্ন হয় 1887 সালে। এটি ডিজাইন করেছিলেন স্যার স্যামুয়েল সুইনটন জেকব, যিনি ছিলেন তখনকারের একজন আর্কিটেক্ট। মহারাজা সাভাই রাম সিং এর সহযোগিতায় তৈরি হয়েছিল এই সেন্ট্রাল মিউজিয়াম। এই মিউজিয়াম একসময় কিন্তু ব্রিটিশরাও ব্যবহার করেছিল। এই জাদুঘরটিতে প্রায় 16 ধরনের গ্যালারি আছে, যেখানে অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী জিনিস প্রদর্শিত রয়েছে, যার মধ্যে অনেক জিনিস উপহার পাওয়া আর অনেক জিনিস রাজবংশের কারোর ব্যবহৃত। এখানে অনেক পুরনো ভাস্কর্য এবং তখনকার দিনের অনেক অস্ত্র শস্ত্র দেখতে পাবে। এই হলো 2300 বছর পুরনো ইজিপশিয়ান মামি, যার নাম তুতু, আর এটি হলো এই মামির এক্স-রে। এই মিউজিয়াম ঘুরতে কিন্তু প্রায় 1.5 ঘন্টার কাছে সময় লাগবে, সুতরাং যখনই আসবে হাতে টাইম নিয়ে আসবে। অ্যালবার্ট হল মিউজিয়াম দেখে এবার চললাম জয়পুরের ফেমাস মার্কেট বাপু বাজার দেখতে, যেটা মিনিট 10 হাঁটলেই তোমরা চলে আসতে পারবে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রাজস্থানের জয়পুরের সবথেকে ফেমাস যে মার্কেট সেখানে, সেটা হচ্ছে বাপু বাজারে। আর বাপু বাজারে মেনলি মেয়েদের জিনিস পাওয়া যায়, ছেলেদের জিনিস খুব কম পাওয়া যায় আর কি। মেনলি মেয়েদের জুতো, স্যান্ডেলস, জুয়েলারি,
জামা কাপড় এইসবই রয়েছে। তো এগুলোই এখানে বেশি। তোমরা যখনই আসবে অ্যালবার্ট হল মিউজিয়াম থেকে 850 মিটার এটার ডিস্টেন্স, মোটামুটি 10 মিনিট মতো হেঁটে লাগে আসতে। এই জায়গাটা একবার ঘুরে যেতে পারো যাদের শপিং করার ইচ্ছা আছে। জয়পুরে এলে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার ইচ্ছা, তারা এখানে এসে কিছু জিনিস কিনতে পারো। कितने का है? नहीं बहुत अच्छा, 350 টাকা দাম। नहीं भाई नहीं 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 এখানে পাপেটও পাওয়া যাচ্ছে, ঠিক আছে। 350 বললো, 350 থেকে 300 এলো, দেন আর 250, দেন 200। তো বুঝতে পারছো কত রাত বাড়িয়ে দাম বলছে। যখনই আসবে বুঝে শুনে মার্কেটিং করো, মানে আমাদের নিউ মার্কেটের মতো আর কি। তো এখানকার বাপু বাজার বা এই যে মার্কেটগুলো আছে, এখানকার যে স্পেশালিটি সেটা হচ্ছে এই যে বাইরে যে দেখো দোকানের নামটা লেখা রয়েছে, এটা কিন্তু ভেতরেও লেখা। মানে এই যে দেখো এখানটা লেখা রয়েছে নামকিন ঘর, ভেতরেও যখন যাবে এই জায়গাটা কিন্তু সেম জিনিস লেখা রয়েছে। আর এই হচ্ছে দোকান। তো এটা হচ্ছে জয়পুরের স্পেশালিটি। বাপু বাজার ঘুরে এবার চললাম রাতের ডিনার সারতে। তো আমি এখন এসেছি, মানে আমরা এখন এসেছি LMB রেস্টুরেন্ট, মানে হচ্ছে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার রেস্টুরেন্ট। এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর। তোমরা যদি চাটপাট কিছু খাও সেগুলো বাইরে রয়েছে, সেখানে দাঁড়িয়ে খেতে হবে আর কি। আর তোমরা যদি বসে খেতে যাও এসির মধ্যে বসে, সেই ব্যবস্থাও রয়েছে। প্রাইসটা একটু হাই। এখানে ডালবাটি চুরমা আমরা অর্ডার করেছি 560 একজনের জন্য, সেটা GST মিলিয়ে হয়তো 600 হবে। ফাইনাল বিলটা তোমাদের পরে বলছি। আর পেঁয়াজ কি কচুরি আছে এখানে, মাওয়া কচুরি আছে। মাওয়া কচুরির দাম 150 টাকা, পেঁয়াজ কি কচুরি 100 টাকা। তো এরকম প্রাইস রেঞ্জ রয়েছে। যখন আসবে এখান থেকে খেতে পারো, ট্রাই করতে পারো। আর এই লোকেশনটা হচ্ছে জহরি বাজার। এটা হাওয়া মহল থেকে বাস মানে মাত্র 500 মিটার ডিস্টেন্সের মধ্যেই রয়েছে। তো যখন আসবে LMB লিখে সার্চ করে তোমরা চলে আসতে পারো এই জায়গাটা। খেয়ে দিয়ে একটা টোটো নিয়ে চললাম হোটেল। এভাবেই কমপ্লিট হলো জয়পুরের প্রথম দিন। তো আজকে আমাদের জয়পুরে সেকেন্ড ডে। আর কালকে আমরা ঘুরেছিলাম লোকাল ট্রান্সপোর্টে। তার কারণ ছিল হাওয়া মহল আর সিটি প্যালেস আর জান্তার মান্তার, এইগুলো একদম কাছে। আর সেখান থেকে একটুখানি দূরত্ব ছিল অ্যালবার্ট হল মিউজিয়াম। তো কালকে মাত্র 4টে জায়গা ঘুরেছি, আর এই 4টে জায়গা লোকাল ট্রান্সপোর্টে করে হয়ে গেছে। আর আজকে যে জায়গাগুলো যাব সেই জায়গাগুলো একটু দূরে দূরে রয়েছে। বেশিরভাগই রয়েছে ফোর্ট, আমের ফোর্ট, জায়গার ফোর্ট আর নাহারগড় ফোর্ট। চেষ্টা আছে তিনটেই দেখা, আমের ফোর্ট আর বাকি যে ফোর্টগুলো রয়েছে সেই ফোর্টগুলো কিন্তু রয়েছে একটুখানি পাহাড়ের উঁচুতে। তো সেইগুলোতে যেতে গেলে লাগবে স্কুটি। তোমরা কোথা থেকে ভাড়া পাবে? তোমরা যে হোটেলে থাকবে তাদেরই চেনা জানা থাকে, তাদের যদি বলো তারাই ব্যবস্থা করে দেবে স্কুটির চার্জ হচ্ছে 350 থেকে 500-এর মধ্যেই হয়। পেট্রোল আলাদা, পেট্রোল তোমাদের এখান থেকে নিয়ারেস্ট পেট্রোল পাম্প 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে বা 2 কিলোমিটারের মধ্যে তোমরা আরামসে পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে তোমরা পেট্রোল ভরিয়ে তারপরে তোমরা ঘুরে দেখে নিতে পারো জায়গাগুলো। আর এছাড়া তোমরা যদি দেখো যে তোমাদের হোটেল থেকে স্কুটি বুকের কোনো ব্যবস্থা নেই, তাহলে তোমরা একটুখানি মেন রোডের দিকে এলেই তোমরা দেখতে পাবে যে অনেক বাইক রেন্ট, স্কুটি রেন্ট, এরকম অনেক জায়গা রয়েছে, মানে অ্যাভেলেবেল রয়েছে, এরকম না যে পাবে না। আর এবার বলি পেট্রোল কতটা ভরতে হবে। আমাদের যে হোটেলটা রয়েছে সেটার নাম হচ্ছে ধারোয়ার প্যালেস, এই দিকে রয়েছে। এখানে এসে কালকে স্টে করেছিলাম। তো সেখান থেকে আজকে যেসব জায়গাগুলো ঘুরে তারপরে আবার এই জায়গাটায় ফিরে আসার টোটাল ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। তো 1 লিটার পেট্রোলে মোটামুটি অ্যাভারেজ দেয় স্কুটিতে 35ই ধরলাম, খুব কম হল। মোটামুটি তোমরা যদি 2 লিটার পেট্রোল ভরো বা 1.5 লিটার পেট্রোল ভরো তাহলেও হয়ে যাবে। বাট আমি বলবো সেফটির জন্য 2 লিটার পেট্রোল ভরতে। তো আপাতত আমাদের যে হোটেল রয়েছে সেখান থেকে স্কুটির ব্যবস্থা রয়েছে, সেখান থেকেই স্কুটি নিয়ে সামনে পেট্রোল পাম্প রয়েছে, সেখান থেকে তেল ভরে আমরা শুরু করব আজকের ট্যুর। তো কালকে আমরা এসে যে হোটেলে রয়েছি
জয়পুরে, সেখানে জামা টামা শুকোতে দিতে এলাম। পরে এসে একটা জিনিস দেখলাম, একটা ভিউ, সেই ভিউটা জাস্ট দেখো। এটা ছিল আমাদের স্কুটি আজকে সারাদিন ঘোরার জন্যে। প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরে রওনা দিলাম আজকের প্রথম গন্তব্যের দিকে। যেতে যেতে দেখলাম জয়পুরের সিগন্যালেও ভালোবাসা লুকিয়ে আছে। তো আমরা স্কুটি নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ফার্স্ট আমাদের ডেস্টিনেশন পত্রিকা গেটের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের স্কুটি, হচ্ছে রঞ্জিত রয়েছে। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিই, স্কুটি চালানোর সময় রাইডার এবং পিলিয়ন দুজনেরই কিন্তু হেলমেট বাধ্যতামূলক। যদি না পড়ো তাহলে কিন্তু জরিমানা ভরতে হতে পারে। এইটা হলো পত্রিকা গেটের পার্কিং এর জায়গা। এখানে কিন্তু পার্কিং এর কোনো চার্জ নেই। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি পত্রিকা গেটের সামনে। এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি, মানে 8:30 বাজেনি, এখনও 10-15 মিনিট বাকি আছে। আর পত্রিকা গেটটা দেখতে পাচ্ছ পেছনে, এই যে এখানে প্রচুর মানে শ্যুটের জন্য লোক আসে, মানে শ্যুট করতেই বেসিক্যালি প্রি ওয়েডিং, তারপরে ওয়েডিং, যা যা রকমের হয়। প্রচুর ক্যামেরাম্যান এসছে, প্রচুর মডেল এসছে, ভেতরে শ্যুট হচ্ছে। আমরা একটু পরে যাচ্ছি। ওরাও সকালবেলাটা আসে মেনলি এই জন্যই যে একটুখানি খালি থাকবে আর কি। তো এখানে কিন্তু কোনো রকমের এন্ট্রি ফি নেই, তোমরা এসে নর্মালি দেখতে পারো, এই জায়গাটায় ছবি তুলতে পারো। এটা একটা ইনস্টাগ্রামেবল স্পট বলতে পারো, এটা একটা মোস্ট ভাইরাল জায়গা জয়পুরে। আগে এটা অত ফেমাস ছিল না, বাট এখন প্রচুর ওয়েডিং শ্যুট হয় এখানে। তো এই জায়গাটা এসে ঘুরে যেতে পারো। ভেতরটা চলো তোমাদের দেখাই, আর ওই পারে আরও জিনিসপত্র রয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে পত্রিকা গেট, আর এই দিক থেকে এই জায়গাটায় বাচ্চারা স্কেটিং করার জায়গা মেনলি এটা। এ দেখো, এখানে হাতি টাতির মুখ টুক করা রয়েছে, ঘোড়া সৈনিক দাঁড়িয়ে রয়েছে, এরকম সব স্ট্রাকচার করা রয়েছে। আর এই দিকটা স্কেটিং হচ্ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাচ্চারা ওই দেখো দূরে স্কেটিং করছে, স্কেটিং করার জায়গা রয়েছে এখানটা। তো এই পত্রিকা গেট যেরকম সুন্দর, পত্রিকা গেটের অপোজিট সাইডে একটা রয়েছে তরুণদ্বার বলে, সেই জায়গাটাও এইখানটার মধ্যেই রয়েছে। মানে এইটা পুরো একটা সার্কেল রয়েছে, আর সার্কেলটার নাম হচ্ছে জওয়াহর সার্কেল। তো তোমরা যখন আসবে ম্যাপে পত্রিকা গেট বলেও লোকেশন দিতে পারো, সেট করতে পারো, বা জওয়াহর সার্কেলও বলেও দিতে পারো। আর এই জায়গাটা কিন্তু সকালবেলা মর্নিং ওয়াক করতেও অনেক লোকে আসে, পুরো গোল করে গ্রাউন্ড করে ঘুরছে। চলো এখন তরুণদ্বারের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে দেখাচ্ছি সেই জায়গাটা কীরকম। তো এখন যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে তরুণদ্বার বলে এটাকে। এটা ঠিক পত্রিকা গেটের ঠিক অপোজিট সাইডে রয়েছে, মানে যে সার্কেলটা বললাম সেখান থেকে ঘুরে এসে এই জায়গাটা দেখতে পাবে। এটাও কিন্তু খুব সুন্দর ছবি তোলার জন্য জায়গা। তো তোমরা যখন এখানে আসবে এই জায়গাটাও আসতে পারো, খুব সুন্দর জায়গা এটা। তো চলো, এবারে মোটামুটি আমাদের এখানকার জায়গা হয়ে গেছে। আর আরেকটা কথা বলে দিই, তোমরা যদি কেউ ফ্লাইটে আসো তো আসার পথে এই জায়গাটা দাঁড়িয়ে এই দুটো জায়গা প্লেস কভার করে নিতে পারো, কারণ এটা মেন সিটি থেকে অনেকটাই দূরে। যে আমরা যেখানে হোটেল নিই সেখান থেকে অনেকটাই দূরে, প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি, 10-12 কিলোমিটারের কাছাকাছি। তো তোমরা যখন এয়ারপোর্ট দিয়ে যাবে হোটেলের দিকে, এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে তারপরে যাও। কারণ কি, নাহলে আবার তোমাদের এদিকে আসতে হবে। যেমন আমাদের আজকে আবার আসতে হলো। আমরা কালকে দেখেছিলাম, বাট আমাদের সেরকম ড্রেস আপ ছিল না, সেরকম ঠিকঠাক জিনিসপত্র ছিল না বলে, ফটোজেনিক হবে না বলে ব্যাপারটা, তো আমরা তুলিনি আর কি। তো তোমরা যখন আসবে একেবারে সেরকমভাবে রেডি হয়ে এসো, তো তাহলে আর এই দিকে আসতে হবে না, ওই দিকের প্লেসের সময়টা পাবে। এখানে মোটামুটি আমার তো 1 ঘন্টা লাগলো। তো বন্ধুরা, এই হচ্ছে দেখো মর্নিং ভিউটা তোমাদের দেখানোর জন্য এখানে এনেছি।
এই যে কি সুন্দর জায়গাটা, এই যে বিউটিটা মর্নিংয়ের সকালের, যেটার জন্য এলাম আমি আর কি। আমি এখন রয়েছি অ্যালবার্ট মিউজিয়ামের পাশে একটা ক্যাফেতে, যেটার নাম হচ্ছে অ্যালবার্ট ক্যাফে। এখানে কালকে রাতে এসেছিলাম, মানে বিকেল দিকে 7টার দিকে। এখানে আবার আসার রিজন এটাই, সেটা হচ্ছে 2-3টে রিজন হয়েছে। একটা হচ্ছে খিদে পেয়ে গেছে আমাদের, খাওয়ার জন্য ভালো সেরকম কোনো রাস্তায় স্পট পাচ্ছি না। কালকে যখন দেখে গেছিলাম এখানে একটা ক্যাফে ছিল, সেই জন্য এখানেই খেতে এলাম। আর তার সাথে সাথে সকালের একটা মর্নিং ভিউ দেখবো বলে, মর্নিংয়ে একটা আলাদা করে ছবি তুলবো বলে, ভিডিও নেবো বলে এখানে এসেছি। আর আরেকটা রিজন, এখানে পরে আমাদের যে নেক্সট ডে ডেস্টিনেশন রয়েছে জল মন্দির, সেটা এই রাস্তা দিয়েই যেতে হতো। তো যখন যাচ্ছি তখন দাঁড়ালাম, সকালের খাবারটাও এখানে খেয়ে নিলাম, খেয়ে নেবো আর কি। আর তার সাথে সাথে মর্নিং ভিউটাও এখানে এনজয় করে নেবো। তো চলো খেয়ে দে তোমাদের নেক্সট ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি জলমহলের কাছে। এখন প্রায় 11টার মতো বাজে। আর জলমহলের ভিউটা তোমাদের জাস্ট দেখিয়ে দিই। এই হচ্ছে ভিউ, এই যে মাঝখানটা দেখছো যেটা, এটাই হচ্ছে মেন জলমহল। এখান থেকে আগে বোটিং হতো, এই জায়গাটা থেকে বোটিং হয়ে বোট করে এইখানটা নিয়ে যেত, বাট এখন নিয়ে যাওয়া হয় না। তার কারণ হচ্ছে এখন লকডাউনের পর থেকে এখন বন্ধ হয়ে গেছে। আগে এখান থেকে বোটিং করে নিয়ে যাওয়া হতো। ওইখানে কিছু ট্যুরিস্ট গিয়ে উল্টোপাল্টা এদিক ওদিক করেছিল, যার জন্য মানে করে তো একজনই, যার জন্য পুরোটা খারাপ হয়ে যায়, সেরকমই ব্যাপারটা হয়েছে। এই জায়গাটা এরকম সিঁড়ি করা আছে, তোমরা নেমে পাটা ভেজাতে পারো, ভিজিয়ে একটুখানি ফিল নিতে পারো আর কি। এই জলমহলটি যে লেকটির মধ্যে অবস্থিত তার নাম হলো মানসাগর লেক। জলমহল কবে তৈরি হয়েছিল এটা নিয়ে কিন্তু মতভেদ রয়েছে, তবে অনুমান করা হয় যে মহারাজা প্রতাপ সিং নির্মাণ করেছিলেন এই জলমহল। উদ্দেশ্য ছিল এখান থেকে হাঁস শিকার করা। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এখানে মানে রাজস্থানের যে কোনো জায়গায়, জয়পুর, উদয়পুর বা যে কোনো সিটিতেই তোমরা যদি আসো, তার জন্য বেস্ট টাইমিং সেটা হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি অবধি। সেই টাইমে লোকে বেশি আসে, বেশি ট্যুরিস্ট আসে, বেশি ভিড় হয়। তো সেই টাইমে ক্রাউডটাও বেশি থাকে সব জায়গায়। আর আমি এখন এসেছি মার্চের ফার্স্ট উইকে। এখন এখানকার টেম্পারেচার 34 to 35। এখন ক্রাউডটা একটু কম। তো সব জিনিসেরই একটা প্লাস পয়েন্ট রয়েছে, মাইনাস পয়েন্ট রয়েছে, সেরকমই তোমরা তোমাদের সুবিধা মতো এখানে এসে ঘুরে যেতে পারো। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এখানে ড্রেস পরিয়ে মানে রাজস্থানি ড্রেস পরিয়ে কিন্তু ফটো তোলানো হচ্ছে। তো আমরা বাইরে থেকে একজন যেখানে পার্কিং করেছি সেখান থেকে ধরলো, আর এখানে পার্কিং কিন্তু ফ্রি, পার্কিং এখানে কোনো চার্জ নেই। আর পার্কিং করেছি সেখানে ধরলো একজন, বলছে 100 টাকায় সব তুলিয়ে দেবো, ছবি দিয়ে দেবো, প্রিন্ট করে ছবি তুলে রাজস্থানি ড্রেস পরিয়ে হয়ে যাবে। যখন আমরা এখানে এলাম তখন বলছে 50, তখন অন্য একজন বলছে 50 টাকা। তো যখন আসবে একটুখানি বুঝে টুঝে তোলো, মোটামুটি 50-এর মধ্যে তোমরা সব কিছু হয়ে যাবে। এই যে গাড়িগুলো দেখছো এখানে প্রিন্টার নিয়ে বসে আছে, যেগুলো আমাদের ফটো তোলা হলো সেগুলো এখানে প্রিন্ট করা হচ্ছে। তোমরা যদি ড্রেস না পরে নর্মাল ছবি তুলতে যাও সেগুলোও কিন্তু এরা তুলে দেবে। এখানে দুটো ফটো প্রিন্ট করতে 100 টাকা, সিঙ্গেল ফটো 50 টাকা। ফটো প্রিন্ট হয়ে গেছে, এটা একটা। জলমহলের বাইরে এরকম অনেক দোকান রয়েছে যেখানে তোমরা আখের রস, ফলের রস, জল টল, ফুচকা, এরকম তোমার জলজিরা টাইপের দিয়ে যেসব বানায়, পুদিনা পাতা, এইসব তোমরা খেতে পারো। এদিকে ডাবের জলও পাওয়া যাচ্ছে। এখানে অটো সার্ভিসও অনেক রয়েছে, এখান থেকে অটো নিয়ে তোমরা চাইলে কোথাও যেতেও পারো। তো আমরা এখন যাচ্ছি আমের ফোর্টের দিকে। আর আমের ফোর্ট যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একদম পুরো পাহাড়ি রাস্তা, একটু পাহাড়ের মধ্যে দিয়ে। এই দেখো খুব সুন্দর।
তো আমের ফোর্টের বাইরে নানান জায়গায় পার্কিং রয়েছে, তো পার্কিং তোমরা পেয়েই যাবে, একদম ডেকে ডেকে নেবে, তোমাদের খুঁজতে হবে না। বাট 20 টাকায় 2 ঘন্টা রাখে, ঠিক আছে, 2 ঘন্টার জন্য। আর তোমরা যদি হেলমেটও রাখতে চাও ডিকিতে রাখতে পারো, ডিকিতে জায়গা না হলে ওদের কাছে রাখতে পারো, হেলমেটের চার্জ আলাদা 20 টাকা, গাড়ি রাখতে 20 টাকা, টোটাল 40 টাকা। আর এছাড়া এখানে গাইড নিতে পারো, গাইডের প্রাইস যে চার্টটা রয়েছে সেটা তোমরা দেখিয়ে দিই। এই যে 1 থেকে 4 জন ট্যুরিস্ট থাকলে 400 টাকা, 5 থেকে 15 জন 600 টাকা, আর 16 থেকে 35 জন 1000 টাকা, এটা হচ্ছে গাইডের চার্জ। তো তোমরা যদি চাও তাহলে গাইড নিতে পারো, আমরা গাইড নেব না, আমাদের মোটামুটি জানা কোন জায়গাটায় কী রয়েছে মোটামুটি, তো তোমাদের সেভাবেই দেখিয়ে দেবো, বোঝানোর চেষ্টা করবো। আর এই জায়গাটা তোমরা রেখে মানে বাইক এখানেও পার্ক করে, এখানে জিপ রয়েছে, সেই জিপ নিয়েও যেতে পারো ওপরে, কারণ নর্মালি হেঁটে অনেকটা স্টেপ চড়তে হয়, বললো 600 থেকে 650 মতো স্টেপস রয়েছে, সেটা যদি তোমরা না চড়তে চাও, অ্যাভয়েড করতে চাও, তাহলে এখান থেকে জিপ নিয়ে উপরে চড়তে যেতে পারো। চীনের প্রাচীর সারা বিশ্বে সব থেকে বড়, তারপরে কুম্ভলগড়ের প্রাচীর, আর তারপরে তৃতীয়তে আসে এই আমের ফোর্টের প্রাচীর, যেটি 3টে কেল্লাকে ঘিরে রয়েছে: আমের ফোর্ট, জায়গার ফোর্ট এবং নাহরগড় ফোর্ট। আমেরের রাজা যখন কাশ্মীর গেছিলেন তখন তিনি কেসারের গন্ধে মুগ্ধ হয়েছিলেন এবং ঠিক করেন যে রাজস্থানেও তিনি এই কেসারের চাষ করবেন, তাই এই জায়গাটি বানান। তবে টেম্পারেচার বেশি হওয়ার কারণে কেসার চাষ সম্ভব হয়ে ওঠেনি। তো এখানে এই যে দেখছো যে দরজাটা রয়েছে, এটার নাম হচ্ছে ভৈরব পোল, ঠিক আছে। তো এরকম অনেক কটা এরকম দরজা রয়েছে, যেগুলো পেরিয়ে পেরিয়ে কিন্তু মেন ফোর্টের দিকে যেতে হবে আমাদেরকে। তো সব নাম এখানে তোমরা দেখতে পাবে যখন আসবে, মানে প্রত্যেকটা ওইগুলো পেরিয়ে পেরিয়েই আসতে হবে, সুতরাং চাপের কিছু নেই। আর এই যে রাস্তাটা দেখছো, যেখানে এই বাইকটা এক্ষুনি গেল, এই রাস্তা দিয়ে কিন্তু হাতি চলাচল করে, হাতি এখনও চলাচল করে, সকাল 8টা থেকে 11টা অবধি চলাচল করে। কত নেয় সেটা দেখো স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, সেটা আমি সেখানে দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো। তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু জলেবি চক। এই যে গেটটা দেখছো যেটা দিয়ে এন্ট্রি করলাম, এইটার নাম হচ্ছে সুরজপোল। আর ওই দিকে একটা গেট রয়েছে, সেটা হচ্ছে চাঁদপোল। তো যারা রাজাদের পরিবারের রয়্যাল যারা প্রবেশ করতো তারা এই সুরজপোল দিয়ে প্রবেশ করতো, আর সাধারণ মানুষের জন্য চাঁদপোলটা ছিল। আর এরপরে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। আর এই অবধি মানে এই জালেবি চক অবধি কিন্তু তোমরা ফ্রিতে এন্ট্রি করতে পারো, ফ্রিতে ঘুরতে পারো, ফ্রিতে ছবি সব কিছু ফ্রি। আর এরপরে যেতে গেলে ফোর্টের ভিতরে ঢুকতে টিকিট রয়েছে, সেটা তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে। আমের ফোর্টের টিকিট প্রাইস হলো 202 টাকা। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু হাতি নিয়ে এন্ট্রি হয়। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো। ভৈরবপোল, সূর্যপোল পেরিয়ে সিংহপোল বা সিংহদ্বার দিয়ে প্রবেশ করে সামনে যে জায়গাটা দেখতে পাবে, এটি হলো দিওয়ানে আম, যে জায়গায় রাজা বসে সাধারণ মানুষদের সাথে বৈঠক করতেন। রাজস্থান যে রাজাদের স্থান, মানে রয়্যাল একটা ব্যাপার, সেটা এখানে না এলে তোমরা বুঝতে পারবে না। কারণ যত দেখছি এই ফোর্টগুলো, মানে প্রথম ফোর্টে এলাম, এতক্ষণ তো ফোর্ট চারিদিকে দেখে বেরিয়েছি, বাট ইটস রিয়েলি নাইস। বলতে গেলে
ইটস রয়্যালি নাইস। আর এই ডান দিকে যে জায়গাটি দেখছো এটি হলো গণেশপুর। এখান দিয়ে প্রবেশ করে তোমরা দেখতে পাবে দিওয়ানে খাস, অর্থাৎ কোনো রাজ পরিবারের কেউ বা অন্য কোনো রাজা বা ব্যবসায়ী, এক কথায় স্পেশাল মানুষদের সাথে রাজা বসে যেখানে বৈঠক বা সলা পরামর্শ করতেন সেটি হলো দিওয়ানে খাস। এরপর তোমরা দেখতে পাবে এশিয়ার সব থেকে বড় শীষমহল, এবং এই কাঁচগুলো কিন্তু সব বেলজিয়াম কাঁচ রয়েছে। এই যে গার্ডেনটা দেখছো এটা রাজা নিজের মনোরঞ্জনের জন্য বানিয়েছিলেন, যার নাম মুঘল গার্ডেন। এই আমের ফোর্টে একটা সুড়ঙ্গ আছে যেটা দিয়ে ডাইরেক্ট জায়গার ফোর্টে যাওয়া যায়। এই যে কড়াইটা দেখছো এটা ইউজ হয়েছিল যোধা আকবর মুভিতে। আমের ফোর্ট দেখে চলে এলাম আমের ফোর্টের কাছেই অবস্থিত এই রেস্টুরেন্টটায় লাঞ্চ করার জন্যে। নিয়ে নিলাম পাঞ্জাবি আর রাজস্থানি দু রকমের থালি। gatta sabji, and this one dal fry, and this one jeera rice, this one missi roti, and this one butter roti, and lasan chutney, আর and এগুলো this one মিষ্টি। halwa and curd. আর এটা পাঞ্জাবি থালি, এটা জানো কি কি? This is shahi paneer, chana masala, dal makhani, and mixed veg with papad and tandoori roti and jeera rice and sweet and curd. তো এটা হচ্ছে আমাদের আজকের পুরো থালি। চলো খাওয়া দাওয়া করি। এখানে কিছু পাচ্ছিলাম না মনের মতো, পুরো মুড অফ হয়ে গেছিলো। তারপরে খাওয়াটা অর্ডার দিয়ে এখন এসছে দেখে পুরো একদম চাঙ্গা হয়ে গেছে। খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে জায়গার ফোর্টের কাছে বাইক পার্কিং, আর এদিকে কার পার্কিংয়ের ব্যবস্থা। হ্যাঁ, আমের ফোর্ট থেকে এই জায়গার ফোর্ট অবধি যে রাস্তাটা সেটা কিন্তু পাহাড়ি রাস্তা, ঠিক আছে? একদম আঁকা বাঁকা, আপস ডাউন পুরো একদম এরকম রয়েছে। তো বিভিন্ন কার্ভ রয়েছে রাস্তায়, প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে কি যে স্লো চালাও 30 থেকে 40-র মধ্যে। যাদের অভ্যাস রয়েছে এরকম পাহাড়ি রাস্তায় চালানোর, তারা জোরে চালিয়ে বা যা খুশি করে তোমাদের মতো যেভাবে তোমরা কন্ট্রোল করতে পারো সেভাবে আসতে পারো। বাট আমি বলবো যারা পাহাড়ি রাস্তায় একদম নতুন আর তারা স্লো চালিয়ে এসো, কারণ প্রচণ্ড কার্ভ টার্ভ রয়েছে আর একদম শুনশান রাস্তা, পাহাড়ি রাস্তা যেরকম হয় আর কি, শুধু রাস্তা চারিধারে জঙ্গল এইরকম। তো যখন আসবে সেফভাবে। জায়গার ফোর্টের টিকিট 200 টাকা পার পার্সন আর পার্কিং চার্জ 20 টাকা। তো এই জায়গাটা দিয়ে এন্ট্রি করলাম, এন্ট্রি করে এই হচ্ছে মোড়টা, এই লেখা রয়েছে জায়বান কানান। জায়বান কানানটা এইদিকে, আর এই দিকে হচ্ছে ভিউ টিউ আছে, প্রচুর দেখার জায়গা রয়েছে। তো আগে চলো এই দিকটা যাই, এই জায়গাটা ঘুরে এসে তারপরে যাব জায়বান কানানের দিকে। এটা হচ্ছে ট্যাঙ্ক, তখনকার দিনের ট্যাঙ্কটা তোমাদের দেখাচ্ছি। টাঙ্কা রাজস্থানী ভাষায়। এই যে ওইটা খুলে ওর ভেতর দিয়ে যায়, দেখো কি হিউজ ট্যাঙ্ক। এটা পুরোটা ট্যাঙ্কের নিচে জল থাকে। এখন থাকে কিনা জানি না, তখনকার দিনে এখানে স্টোর করা হতো, যেহেতু রাজস্থানে জলের সমস্যা, তো সেই জন্য আর কি। জয়পুরের এই জায়গার ফোর্ট 1726 সালে রাজা দ্বিতীয় জয়সিং নির্মাণ করেছিলেন।
তোমাদের একটা জিনিস দেখাই, আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দিয়ে একটা ভিউ পয়েন্ট রয়েছে। ভিউ পয়েন্টটা চলো দেখাই। দিস ওয়ান ইজ আমের ফোর্ট। এটা হচ্ছে আমের ফোর্ট, এটা হচ্ছে জায়গার ফোর্ট। জায়গার ফোর্ট থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। একটু আগে দেখালাম একটা জানলা দিয়ে, বাট এখানে আলাদা রকমের ফিলিংস। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার সাথে এত সুন্দর ভিউ, খোলামেলা চারদিকে। দেখতে পাচ্ছ? আমের ফোর্ট রাজস্থান সরকারের দ্বারা পরিচালিত হলেও এই জায়গার ফোর্ট কিন্তু এখনও রাজার দ্বারা পরিচালিত হয়। জয়পুরের এখনকারের রাজা হলেন সাওয়াই পদ্মনাভ সিং, যিনি ভারতীয় পোলো টিমের ক্যাপ্টেন, যার ডাকনাম পাচো। জায়গার ফোর্টে একসময় স্টোর করে রাখা হতো গোলা বারুদ। যুদ্ধের সময় টানেল দিয়ে নিয়ে যাওয়া হতো আমের ফোর্টে। জায়গার ফোর্টের এই প্রাচীর প্রায় 3 কিলোমিটার লম্বা। তো আমি এখন রয়েছি জায়ওয়ান কামানের সামনে, আর এটা বিশ্বের সবথেকে বড় কামান। 31 ফুট 3 ইঞ্চি লম্বা। এটায় যে ক্যানন বলটা ইউজ করা হতো তার জন্য যে গান পাউডার লাগতো সেটা 100 কিলোর কাছে লাগতো। যে ক্যানন বলটা থাকতো সেটার ওজন ছিল 50 কেজি, আর একবারই মাত্র ফায়ার করা হয়েছে ট্রায়ালের জন্য, তারপর কিন্তু আর ফায়ার করা হয়নি। আর এই তোপটার মানে এই ক্যাননটার ওয়েট হচ্ছে 50 টনের কাছে। বুঝতে পারছো এটা কতটা লম্বা, কতটা ভারী, আর কতটা বড়। সেই জন্যই হচ্ছে এটা ওয়ার্ল্ডের সবথেকে বড় ক্যানন বা কামান। তো বন্ধুরা, এখন আমাদের জায়গার ফোর্ট দেখা হয়ে গেছে। এখন যাচ্ছি নাহারঘাট ফোর্ট দেখতে। এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন পয়েন্ট। আর একটা অবাক করা জিনিস দেখলাম, যেটা চোখে দেখলাম বাট তোমাদেরকে দেখাতে পারছি না। সেটা হচ্ছে এই যে জঙ্গলটা দেখছো, এইসব জঙ্গলগুলো, এখানে ময়ূর ঘোরাঘুরি করছে লিটারেলি। বন্ধুরা একটা ময়ূর দেখতে পেয়েছি, জানি না তোমরা বুঝতে পারবে কিনা। এই দেখো, এই যে লাফ মারলো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম, এই জায়গাটা দাঁড়ালাম, এখানে সবাই দাঁড়িয়েছে দেখে। এখান থেকে জলমহলের একটা সুন্দর ভিউ আসছে। ওই যে দূরে জলমহলটা, যেটা আজকে একটু আগে গেছিলাম আমের ফোর্ট যাওয়ার আগে। অসাধারণ অসাধারণ। এটা ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট খালি চোখে আমি যা ফিল করতে পারছি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই যে দেখতে পাচ্ছ লেখা আছে নাহারঘাট ফোর্ট জয়পুর। এই জায়গাটা হচ্ছে পার্কিংয়ের মানে পার্চি বা স্লিপ বানিয়ে দেয়। এই জায়গাটা তোমাদের কেটে তারপরে এইখান দিয়ে ভেতরে ঢুকে পার্কিং করাতে হবে। তো এই হচ্ছে বাইক পার্কিং এরিয়া নাহারঘাট ফোর্টের। আর এইদিকে হয়তো অনেক দোকানপাট রয়েছে, আর ওই দিকটা হচ্ছে কার পার্কিং এরিয়া। ওই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো রয়েছে, এদিকেও রয়েছে। এখানে দোকানপাট রয়েছে, এখান থেকে চাইলে তোমরা জল টল সব কিনতে পারো। জল, খাওয়া দাওয়ার, নানান খাওয়া দাওয়ার দোকান রয়েছে। চলো এবার ফোর্টের দিকে যাব। নাহারগড় ফোর্টের টিকিট প্রাইস 102 টাকা পার হেড। নাহারগড় শব্দের অর্থ হলো বাঘের আশ্রয়, যা প্রধানত রাজপুত বীরত্ব ও শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। 1734 সালে মহারাজা দ্বিতীয় জয় সিং এই দুর্গটি তৈরি করেছিলেন, মূলত জয়পুর শহরকে সুরক্ষিত রাখার জন্য। এই দুর্গের স্থাপত্য রাজপুত ও মুঘল শৈলীর এক অনবদ্য সংমিশ্রণ। মার্বেল, বিভিন্ন পাথরের কাজ এই দুর্গকে আরো আকর্ষণীয় করে তোলে। তো বন্ধুরা, আমি এখন রয়েছি নাহারগড় ফোর্টে। আর নাহারগড় ফোর্টে বিভিন্ন পয়েন্ট রয়েছে, সানরাইজ পয়েন্ট, সানসেট পয়েন্ট, আরও ঘুরে দেখার নানান জায়গা রয়েছে। যদি সকালে এখানে ভিজিট করো, সানরাইজ পয়েন্ট আলাদা রয়েছে, সেটা পার্কিং থেকে আসার সময়ই তোমরা দেখতে পাবে, লেখা রয়েছে। আর সানসেট পয়েন্ট তোমরা যদি দেখতে চাও,
একদম টপে একটা জায়গা রয়েছে, তো ওই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমরা সানসেটের ভিউ এনজয় করতে পারো। এখানে মেন আসে সানরাইজ আর সানসেট দেখতে লোকে, এখানে সেরকম কিছু এছাড়া নেই। তো ফাইনালি সানসেট পয়েন্টে আমরা চলে এসেছি। আমি ভিউটা একটু আগে এই জায়গা থেকে দেখাচ্ছিলাম জানলাগুলো থেকে, আর এই জায়গাটায় উঠলাম এখান দিয়ে সাইড দিয়ে উঠে। এই যে এখানে এরকম বসার জায়গা করা রয়েছে, বসতে পারো তোমরা চাইলে। আর এখান দিয়ে ভিউ অসাধারণ। নাহারগড় ফোর্ট থেকে জয়পুর শহরের দৃশ্য খুব সুন্দর, আর তা দেখতেই এখানে একত্রিত হয় অনেক মানুষ। বিশেষ করে সূর্যাস্তের সময় এই দৃশ্য আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। জয়পুরের সূর্যাস্তের এই অসাধারণ দৃশ্য উপভোগ করতে হলে তোমাদের একবার চলে আসতেই হবে এই নাহারগড় ফোর্টে। জয়পুরের বেস্ট সানসেট ভিউ কিন্তু এখান থেকেই দেখা যায়। সব জায়গা দেখা শেষে হোটেলে ফিরে ব্যাগ গুছিয়ে একটা অটো নিয়ে রওনা দিলাম জয়পুর স্টেশনের দিকে। রাজস্থানের একটা শহর দেখা শেষ, রাতের ট্রেন ধরে এবার পাড়ি দেবো রাজস্থানের অন্য আরেক শহরে। সো গাইজ, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের জয়পুরের ভিডিও। আর যারা এখানে জয়পুর আসোনি বা এসছো তারা কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে হ্যাপি, বাই।